পরিবেশ দূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী ফিটনেসবিহীন গাড়ি অপসারণ ও 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ। টানা 9 দিনের বন্যায় কক্সবাজারের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি, খোলা হলো কাপ্তাই বাঁধে 16টি জল কপাট, উপকূলের নিম্নাঞ্চলে সতর্কবার্তা। এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন আইনি ও কূটনৈতিক সমীকরণ, আইনি পর্যালোচনায় দিল্লি। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সঞ্জিদা শিকদার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ নিজের কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজধানী ঢাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের হর্ন কমাতে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। এছাড়া ঢাকা সড়ক থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণ এবং অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ দেন তিনি। বৈঠকে পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। বেলা 3:30টায় তেজগাঁও কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। বিগত 5 মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নজিরবিহীন অগ্রগতি এবং জনগণকে ক্ষমতায়নের লক্ষ্যগুলো এখানে তুলে ধরা হয়। এছাড়া চলমান অতিবৃষ্টি ও বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের তথ্য উপাত্ত জানানো হয়। উল্লেখ্য, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 17ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নেয় বিএনপি সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা। একই সাথে সাম্প্রতিক বন্যা দুর্গতদের পুনর্বাসন, বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন ধরনের বিনির্মাণ চলমান রয়েছে। 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। টানা 9 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ভয়াবহ বন্যায় পানি কমতে শুরু করেছে, আর সেই সাথে উন্মোচিত হচ্ছে ধ্বংসস্তূপের বাস্তবতা। কৃষি, মৎস্য, ঘরবাড়ির, সড়ক ও বেড়িবাঁধে ভয়াবহ ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াস রনির তথ্য, ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা 9 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় বন্যার পানিতে। পানি নামতে শুরু করলেও শেষ হয়নি দুর্ভোগ, বরং একে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা সদর চকরিয়া, পেকুরিয়া, রামু, উখিয়া, টেকনাম, মহেশখালী ও কুতুবদিয়া হাজারো পরিবার এখন ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত। কোথাও বিধ্বস্ত বসতঘর, কোথাও পানিতে তলিয়ে নষ্ট হয়েছে কৃষকের সারা বছরের ফসল, আবার কোথাও খালি হয়ে গেছে মাছের ভরা ঘের। বাজার যাই না পারে, এই সমস্ত পানি বেশি নেড়ে মানুষ বেশি হস্ত পাই আরে। বাচ্চাকেও তো ঠান্ডা লাগে, নিজের তো ঠান্ডা লাগে, আর নেলতে বলতে অসুবিধা হয়ে নমাইয়ে হনুজা নমাইয়ে কৃষি সাহেব আসছেন, কৃষি সাহেব ক্ষতিগ্রস্ত দেখি দেখি নিয়ে ধরার কিছু দানা টানা বিচি টিচি দিয়া যাইব, কিছু সারবার করি আর খেতি হলা করি দূর হই আর কিছু না। খেতি হলা উদ্যান নষ্ট, এখন বাকখালি খেতি ইল্লা বলি আর ফল টুরু তিন এখন ওয়াইনা বাড়ির এখন পানি পানি এখন ক্ষতিপূরণ বেশি কোন মাঝে কুটি দেওয়া ধ্বংস আর ফসল খেতি হলা দিন গজি নষ্ট হই, এখন আর তো দুঃখিতা আর সামর্থ্য খেতে হলা আবার ঘোরাঘুরি কাজ
ওয়াইন্ডে তো অসুকর। প্রাথমিক তথ্যে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 14,300 হেক্টর কৃষি জমি, ভেসে গেছে প্রায় 5,000 মাছের ঘের ও পুকুর। শুধু মৎস্য খাতের ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 46,22,00,000 টাকা। তো ক্ষতির হিসাব হিসেবে আমাদের প্রায় 3,918টি পুকুর এবং 453টি চিংড়ি ঘের প্লাবিত হয়েছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর আয়তন প্রায় 2,440 হেক্টর। এই সব মিলাই আমাদের ক্ষতির পরিমাণ প্রায় 46,22,00,000 টাকা। আমরা ইতিমধ্যে এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষি, গবাদি পশুর ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ কাজ করছেন এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষক, মৎস্যচাষী আর সাধারণ মানুষের সামনে এখন সবচেয়ে বড় লড়াই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা। জেলা প্রশাসন বলছে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এখনও চলমান। এছাড়া ত্রাণ কার্যক্রম পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। সোহেল রানা, চ্যানেল এস। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আজ বেলা 11:20 কাপ্তাই বাঁধের 16টি জল কপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায় সকালে হ্রদে পানির স্তর ছিল 104.08 MSL, যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 MSL। কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ভারী বৃষ্টিপাতে হ্রদের পানি দ্রুত বাড়ায় জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এর ফলে উপকূলীয় নিম্নাঞ্চলে বসবাসরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক ও আইনি সমীকরণ। নয়াদিল্লি বিষয়টিকে সংবেদনশীল হিসেবে দেখছে, আর ঢাকা চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার ও সাজা কার্যকর করতে। ট্রাভেল পাস, গ্রেপ্তার ও আপিল সব মিলিয়ে সামনে এসেছে নানা হিসাব। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার দেশে ফেরার পথ এখন ভারতের আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। প্রত্যর্পণ, পাসপোর্টবিহীন প্রত্যাবর্তন ও আপিলের সুযোগ, এই 3 প্রশ্নই নির্ধারণ করবে তার ফেরার ভবিষ্যৎ। দুই দেশের মধ্যে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের একাধিকবারের অনুরোধ এখন আইনি ও বিচারিক পর্যালোচনায়। নয়াদিল্লি জানিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধকে সংবেদনশীল হিসেবে দেখছে ভারত। We have received a request. যে কোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি বেশ সংবেদনশীল এবং তা সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করে ভারত। এই অনুরোধের ক্ষেত্রেও প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের আইনি পর্যালোচনার মধ্যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন আলোচনায় এসেছে। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ আবারও ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে এবং অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে দিতে বলেছে। আবার এও শুনেছি শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে কি কোনো যোগাযোগ হয়েছে? ভারত সে বিষয়ে অবগত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার দেশে ফিরতে বাংলাদেশের ট্রাভেল পাস লাগবে, যা দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। তবে এক্ষেত্রে ঢাকার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সরকার বলছে দেশে ফিরলে তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন
বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। তবে সরকার চাইলে দণ্ড স্থগিত করে আপিলের সুযোগ দেওয়ার মতো উদাহরণও দেশে রয়েছে। আশরাফুন্নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের নিকট দায়বদ্ধ সরকার। তাই মানুষের সুখ দুঃখে পাশে থাকাই বিএনপি সরকারের উদ্দেশ্য, আদর্শ এবং অঙ্গীকার। আজ সকালে পেকো উপজেলা চত্বরে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত বন্যায় গৃহহারাদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, শুধু গৃহহীন নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য ও গবাদি পশুর খামারিদের পুনর্বাসনের ব্যাপক পরিকল্পনা করেছে সরকার। এছাড়া উপকূলীয় জেলাগুলোতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং অভ্যন্তরীণ পানি নিষ্কাশনে স্লুইস গেটগুলোর নিয়ন্ত্রণ স্থানীয় প্রশাসনের হাতে ন্যস্ত করার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২০টি গৃহহীন পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়। পরে মন্ত্রী পেকুয়া ও মাতামুহুরীর বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও স্লুইস গেট পরিদর্শন করেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। চূড়ান্ত বা সম্ভাব্য তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য দিলেও বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কাজ গুছিয়ে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে। এবারের এসএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮.৫ লাখের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছিল, যার মধ্যে পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বনের দায়ে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুরের বিরামপুরে ধানঝুরি থেকে কুশাখালী পর্যন্ত নবনির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সড়ক উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। স্থানীয়রা বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। এ সড়ক নির্মাণের ফলে ধানঝুরি, কুশাখালী ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষি পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় ইতিবাচক প্রভাব পড়বে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাজশাহীতে নজরুল ভিলেজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। শনিবার নগরীর কেন্দ্রীয় চিড়িয়াখানার বিপরীতে সরকারি জমির ওপর নির্মিত এই ভিলেজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রাজশাহীতে এসেছিলেন এবং এখানে ২ দিন অবস্থান করেছিলেন। তিনি আরও বলেন, নজরুলের রচিত ১১টি রণসঙ্গীত বিভিন্ন দেশে পরিবেশিত হয়ে আসছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার মে ২০২৬ থেকে মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজশাহীতে সরকারের ৬৪ শতক জমির ওপর নজরুল ভিলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই স্থানে নজরুলকে ঘিরে বিভিন্ন সাহিত্য চর্চার আয়োজন করা হবে। জাতীয় সংসদের হুইপ ও নাচর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
আগামী 3 বছরের মধ্যে দেশের প্রতিটি কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই কৃষকদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেছেন। শনিবার নাটোর সদর উপজেলা হলরুমে এজিপির অর্থায়নে বিভিন্ন উপকারভোগীর মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী ও সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান সহ অন্যান্যরা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 35 জন, সুনামগঞ্জের 44 জন, মৌলভীবাজারে 12 জন এবং হবিগঞ্জে 8 জন রয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 297 জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 101 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 123 জন ভর্তি আছেন। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকার পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে জটিলতা এখনও কাটেনি। প্রায় 15 বছর আগে থেকেই এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফা চিঠি দেয়া হলেও নানা জটিলতায় কন্টেইনারের নষ্ট হচ্ছে অনেক পণ্য। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে প্রায় 9,500 নিলামযোগ্য কন্টেইনার পড়ে থাকায় মোট ধারণ ক্ষমতার 20% জায়গা বেদখল হয়ে আছে। কাস্টমস কর্তৃপক্ষ উন্মুক্ত নিলাম ও অকশনের মাধ্যমে প্রতি মাসে কিছু কন্টেইনার খালাস করলেও আইনি ও প্রক্রিয়াগত জটিলতায় গতি ফিরছে না। গত 1.5 বছরে 988টি কন্টেইনার হস্তান্তর করা হলেও তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও শত শত কন্টেইনার। কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আলামিন জানান, নিয়ম মেনে সর্বোচ্চ গতিতে কাজ চলছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব কন্টেইনার দ্রুত সরানো গেলে নতুন আমদানি রপ্তানি পণ্য রাখার বড় পরিসর তৈরি হবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক বিবৃতিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রচারিত বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রদেশটির 85% বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এবং নতুন পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা ও প্রশাসনিক কাঠামো চালু করা হয়েছে। এমনকি খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনির নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি নিজস্ব সামরিক ও বেসামরিক প্রশাসন গড়ে তোলার দাবিও করা হয়েছে। এদিকে স্বাধীনতার দাবিকে ঘিরে উত্তেজনার মধ্যেই বেলুচিস্তানের মাস্তুং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA দাবি করেছে, এতে অন্তত 45 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। এদিকে সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর বেলুচিস্তানে অপারেশন শাবান নামে বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বিশ্বকাপ ফুটবলের মঞ্চে রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তির ফ্রান্স ও ইংল্যান্ড। যে দুটি দলই চ্যাম্পিয়ন হবার জন্য ফাইনাল ম্যাচ খেলার আশা করেছিল। বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সেমিফাইনাল স্পেনের কাছে ফ্রান্স এবং আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় দু দলেরই। এই ম্যাচ নিয়ে দুই শিবিরেই রয়েছে এক ধরনের নিরুত্তাপ ভাব। ইংলিশ কোচ থমাস টুখেল জানিয়েছেন, ফাইনাল বঞ্চিত হয় কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। তবুও পেশাদারিত্বের সঙ্গে মাঠে নামবেন তারা। তবে এই ম্যাচটি হতে যাচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের 14 বছরের সফল অধ্যায়ের শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়ের আগে জয় চান দেশমও। এছাড়া গোল্ডেন বুটের দৌড়ে মেসির সঙ্গে সমান 8 গোল নিয়ে শীর্ষে থাকা কিলিয়ান এমবাপ্পে এবং 6 গোল করা হ্যারি কেনের জন্য ব্যবধান বাড়ানোর বড় সুযোগ থাকছে আজ।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কানাডার দাবানলের ধোঁয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ইতিমধ্যে রোববার ম্যাচ লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ঘিরে বায়ুমান সতর্কতা জারি করা হয়েছে নিউ জার্সি, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। দাবানলের ঘন ধোঁয়ায় কয়েকটি অঞ্চলে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে, ফলে খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা ও হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্স। ফাইনালে ম্যাচ লাইফ স্টেডিয়ামে ৮০,০০০-এর বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশিত। থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমো। কানাডার ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী দেশটিতে এখনও শত শত দাবানল জ্বলছে, যার অনেকগুলোই নিয়ন্ত্রণের বাইরে। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। পরিবেশ দূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী, ফিটনেসবিহীন গাড়ি অপসারণ ও 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ। টানা 9 দিনের বন্যায় কক্সবাজারের শত কোটি টাকার ক্ষয়ক্ষতি, খোলা হলো কাপ্তাই বাঁধে 16টি জলকপাট, উপকূলের নিম্নাঞ্চলে সতর্কবার্তা। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন আইনি ও কূটনৈতিক সমীকরণ, আইনি পর্যালোচনায় দিল্লি। 80 দফা চিঠিতেও হয়নি নিলাম, কন্টেইনারে আটকা হাজার কোটি টাকার পণ্য, দ্রুত কন্টেইনার সরানোর দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এবং বিশ্বকাপ ফাইনালের স্বপ্নভঙ্গের পর আজ রাতে ফ্রান্স ইংল্যান্ড দ্বৈরথ, নির্ধারণ হবে তৃতীয় স্থান, এমবাপ্পে কেনের নজর গোল্ডেন বুটে। এ ছিল চ্যানেল এস সন্ধ্যার কথা। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।